লাঞ্চ ব্রেকের পরের সেশন। তো এটা একটা হচ্ছে ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বারে পিকচার থাকে 10টা, 0 to 9, আর ডেসিমেল নাম্বারগুলি এইভাবে এইভাবে ইনক্রিমেন্ট হয়। বাইনারি নাম্বারে পিকচার থাকে 2টা, 0 and 1, এবং বাইনারি নাম্বার ইনক্রিমেন্ট হয় এইভাবে বাইনারি নাম্বার ইনক্রিমেন্ট হয়। কিভাবে? আমি যদি আরেকটা ডেসিমেল নাম্বার যেভাবে ইনক্রিমেন্ট হয়, বাইনারি নাম্বার একইভাবে ইনক্রিমেন্ট হয়, 0 0 0। এখন ইনক্রিমেন্ট হলে এই পাশের জিরোটাই তো হবে, এই পাশের জিরোটা তো কাউন্ট হচ্ছে না এখন। হ্যাঁ, এই পাশের 2টা 0 কাউন্ট হবে না কেন? কারণ মানে এখানে তো আরো ছবি আছে আর পিকচার বাকি আছে, 0-র পরে 1 হয়, আর তাহলে বাকি 2টা 0-র পরে 1, এখানে যে 1 লিখলাম এটা তো রিপিট না, এটা তো ইনক্রিমেন্ট, 0-র পরে 1। হ্যাঁ, আর একটা পিকচার আছে 1 ইনক্রিমেন্ট হইলো, রিপিট না। তো রিপিট না হইলে বাম পাশের যে 2টা 0 আছে অ্যাজ ইট ইজ জিরোগুলি বসবে, যাই থাকুক, 0 থাকুক 1 থাকুক, অ্যাজ ইট ইজ বসবে, যেহেতু রিপিট হয় নাই। 3 নাম্বার লাইনে এই 1 এর জায়গায় আর কোনো 2 নাই, তাই না? বাইনারিতে 2 নাই, 3ও নাই, তাহলে 3 নাম্বার লাইনে রিপিট হবে কোনটা? আবার শুরু থেকে এই 0 যেটা, এটাই আবার নতুন করে বসবে এখানে। যদি রিপিট হয় তাহলে বাম দিকের নাম্বারে 1 যোগ হবে, তার মানে এখানে উপরে এটার সাথে 1 যোগ করলে 0-র সাথে তাহলে 1 হয়, তাহলে এখানে হবে 1। এখান থেকে এটা রিপিট হয় নাই, এটা ইনক্রিমেন্ট হয়েছে। যদি ইনক্রিমেন্ট হয় তাহলে বাম দিকের নাম্বারে কোনো চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ 0 আছে 0ই বসবে। থার্ড নাম্বারে এখন 0-র পরে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হলে বাম দিকের কোনো নাম্বারই রিপিট হবে, মানে ইনক্রিমেন্ট হবে না, চেঞ্জ হবে না। এই যে যেমন আছে এমনই, কারণ এটা ইনক্রিমেন্ট হয়েছে। এখন কি হবে? এখন হবে রিপিট, 0-1 এর পরে আবার 0, আবার 0 যদি হয় তাহলে এই পাশে ইনক্রিমেন্ট হবে, এই পাশে ইনক্রিমেন্ট 1 আছে, তাহলে অ্যাড হবে 1, তাহলে হয়ে যাবে 2। কিন্তু 2 তো আমি লিখতে পারবো না, তাহলে আমি 2 না লিখে, আর যেহেতু সংখ্যা নেই আবার রিপিট করব। যদি রিপিট হয় তাহলে বাম দিকের নাম্বারে 1 যোগ হবে, 1 যোগ হয়ে গেল 1, তারপর আবার 1। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার, এখানে 0 0 0 0, আর এখানে 0 0, এখানে 0 0 1 1 0 1 1, যেমন দুইটাতে যেমন দেখছেন এখানে ঠিক এরকমই, এটা আর এটা একই, মানে এইটা আর এটা একই 2 ডিজিটের জন্য। 3 ডিজিটের জন্য সেমই থাকবে, এটা সেমই থাকবে, শুধু এইখানে এই পাশে কি হবে? 0-র জায়গায় 1 হবে, দ্যাটস ইট, তাই না? এই পাশে 0-র জায়গায় 1 হবে। এই এই পোর্শনটা যেটা, এটা যেমন এটাও ঠিক একই রকম, বাট পার্থক্য হচ্ছে এই পাশে একবার 0 এক পাশে 1। এরপরে তো আর এই পাশে এই লাইনে তো আর কোনো ইনক্রিমেন্ট নাই, আর কোনো যেহেতু আর ডিজিট নাই আর কোনো, মানে এটি লাস্ট নাম্বার আর এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। বাইনারিতে ফার্স্ট নাম্বার হয় 0 0 0, লাস্ট নাম্বার হয় 1 1 1 1। ডেসিমেলে ফার্স্ট নাম্বার হয় 0 0 0 0, আর লাস্ট নাম্বার হয় 9 9 9 9, রাইট? ঠিক এরকম এইভাবে ইনক্রিমেন্ট হয়। আচ্ছা, একটা কোয়েশ্চেন, 0 0 থাকে বা 1 1 0 0 থাকে, সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, যে এটা যখন ট্রান্সফার হয় তখন হলো ABC, তো এই ট্রান্সফারটা কি কম্পাইলের মাধ্যমে হয়? কম্পাইলের মাধ্যমে হয়, ওইটা আরেকটা আরো পরের আমরা এগুলি দেখবো, কম্পাইলার কি আর ইয়া কি। তো এখন জাস্ট আপাতত আমরা বাইট কি, বিট কি, এবং বাইটে কয়টা বিট থাকে, 8 বিট দিয়ে একটা বাইট হয়, এর প্রত্যেকটা হচ্ছে এক একটা বিট, 8 বিট, 4টা আর এখানে 4টা, টোটাল 8 বিট। 8 বিটে 1 বাইট, 8 বিট দিয়ে। হ্যাঁ, আর 0 1 যদি হয় তার মানে পিকচার হলো 2টা, টোটাল লাইন আছে, কপার লাইন আছে 8টা, তাহলে টোটাল কতগুলি ক্যারেক্টার, কত ধরনের ক্যারেক্টার কমিউনিকেট করা যাবে 8 বিট দিয়ে? যদি ধরেন যে এটা 2টা সিটির মধ্যে, হ্যাঁ 2টা সিটির মধ্যে যোগাযোগ হয়, এটা হলো একটা সিটি আর এটা হলো আরেকটা সিটি,
এখানে একটা পোস্টমাস্টার বসান, এখানে একটা, হ্যাঁ, তাহলে 256টা ক্যারেক্টার, 256 ধরনের ক্যারেক্টার পাস করা যাবে। হ্যাঁ, আমরা একটা কেবল দিয়েও মোর্স সংকেত, যেটা 100 বছর আগে করছে, একটা কেবল দিয়েও পাস করানো গেছে, তাহলে আমি 8টা কেন নিলাম? ওই যে মানে বেশি ওয়ার্ড যাতে ট্রান্সফার করা যায় সেই কারণে। বেশি ওয়ার্ড যেতে, তো আমার হাইওয়ে, ধরেন ডালাস টু হিউস্টন হাইওয়ের লেন হচ্ছে একটা, তাহলে কতগুলি গাড়ি পাস হবে ঘন্টায়? একটা নির্দিষ্ট পরিমাণে। যদি লেন করে দেই ডাবল, 4টা লেন, তাহলে 4 ডাবল। তাহলে 4 ডাবল স্পিড। তো এখন তো ডাটা পাঠানোটা ইম্পর্টেন্ট না, কত স্পিডে পাঠাইতেছি এটা হলো ইম্পর্টেন্ট। ধরেন যদি স্পিড যদি ফেল করি তাহলে তো আর হবে না। ধরেন একটা মিসাইল আসতেছে, এই যে মিসাইল আসতেছে, উঠতেছে, হ্যাঁ, তো ক্যালকুলেট করে দেখলো যে মিসাইলটা এইখানে, তো এন্টি মিসাইল একটা ছুড়বে, হ্যাঁ ছুড়বে, তো সে ক্যালকুলেট করলে মিসাইলটা এখানে আছে, ক্যালকুলেট করতে করতে যদি ডিলে হয় তাহলে তো এর মধ্যে মিসাইল চলে যাবে এইখানে, সে তো অ্যাটাক করে রাখছে এইখানে। তো তাহলে স্পিড খুবই ইম্পর্টেন্ট। আমার ক্যালকুলেশন স্পিড যদি কম হয়, বেশি হয়, আর 4টা বিট নিয়ে যদি কাজ করি, হ্যাঁ, মোর্স কাজ করছে একটা বিট নিয়ে, একটা লেটার পাঠাইতে 1 ঘন্টা সময় লাগছে, আর আমরা ইমেলে একটা লেটার পাঠাইতে কত সময় লাগে? 1 সেকেন্ডও না। কেন? কারণ আমরা 8 বিটে কাজ করি, 8 বিটে কাজ করি, এক বিট, সরি 8 বিটে কাজ করি, 1 বাইটে কাজ করি। তো এরকম অনেক চ্যানেলে, অনেক বড় হাইওয়ে দিয়ে আমরা ডাটা পাস করি। হ্যাঁ, এই 8টা হাইওয়ে, এখানে 8টা হাইওয়ে দিয়ে ডাটা পাস করি, 4টা। ভাইয়া তার মানে কিছু কিছু জায়গায় যে আমরা রেস্ট্রিকশন দেখতে পারি যে ম্যাক্সিমাম ওয়ার্ড বা এরকম, তার মানে কি ওইগুলোতে কি ওইটার ঘটনাটা কি? হ্যাঁ, আমরা যখন অনেক সময় টেক্সট মেসেজে অনেক সময় রেস্ট্রিকশন থাকে না হ্যাঁ যে হ্যাঁ 4 বাইটের, হ্যাঁ, টেক্সট মেসেজ রেস্টুরেন্ট থাকে যে এতগুলি ক্যারেক্টার, এটা রাইট হলো রাইট ওইটা। এটা হলো প্যাকেটের সাইজ। কারণ প্যাকেট করে করে নেটওয়ার্ক গুলি করে, তো যেমন জিএসএম সিডিএমএ মোবাইল গুলি প্যাকেট করে করে ডাটা পাঠায়। তো প্যাকেটের সাইজ বড় হলে ওর 4-5টা প্যাকেট লাগবে। তো এই কারণে বলে যে ম্যাক্সিমাম সাইজ এটা, যদি বেশি হয় তাহলে সে 3টা মেসেজের মধ্যে ভাগ করে ওইটা পাঠাবে। তো 50s এর দিকে যে কম্পিউটার ছিল এটা হলো 4 বিটের কম্পিউটার, 4 বিট। তখন এই মাদারবোর্ডের মধ্যে এই 4 লেনের হাইওয়ে ছিল, এখানে 4 লেনের হাইওয়ে। তার মানে একটা এ লেটার যাইতে 2 সেকেন্ড লাগতো। মনে করেন যদি 1 সেকেন্ডে যদি একটা লেটার যায় তাহলে এ যাইতে 2 সেকেন্ড লাগতো। আর এখন 8 বিটের কম্পিউটার, এরপরে 8 বিটের কম্পিউটার তৈরি হলো 8 বিট, হ্যাঁ 4 বিট প্লাস আরো 4 বিট, 8 বিট, টোটাল 8 বিটের কম্পিউটার তৈরি হলো। 8 বিটের কম্পিউটারে এখন সময় লাগে আরো কম, হ্যাঁ এটা হলো 8 বিট। 8 বিটের কম্পিউটার যখন তৈরি হলো তখন দ্বিগুণ স্পিডে হলো। এটা 70s এর দিকে 8 বিটের, 80s এর দিকে 16 বিট তৈরি হলো, 16 বিট। তখন এক লাইনে 2টা করে ক্যারেক্টার প্রতি সেকেন্ডে চলে যায়, সেকেন্ড মানে মিলি সেকেন্ড আর কি, অনেক খুব কম সময়ের মধ্যে 16 বিটের কম্পিউটার। হ্যাঁ, উইন্ডোজ 3.1 82 সালের দিকে, 83-84 সালের দিকে মাইক্রোসফট 3.1 শুরু করছে। তারপরে উইন্ডোজ 8 বিটের পরে নেক্সট এটা হলো 16 বিটের, উইন্ডোজ 95 16 বিটের আসলো। সবাই তো মানে খুব হুমড়ি খেয়ে পড়লো এই মেশিন কেনার জন্য, এত স্পিড। হ্যাঁ, এর আগে তো একটা কমান্ড দিয়ে বসে থাকতে হইতো, লাঞ্চও করে আসতে পারতো এরকম। আর এখন মানে কম্পিউটার মানে মানে মানুষকেই দেরি করাই দিছে এখন। মানে মানুষের ইনপুটটাই দেরি, কিবোর্ড দিয়ে টাইপ করতেই দেরি, কম্পিউটার কাজ করতে দেরি না। এখন হয়ে গেল 32 বিটের, 16 বিটের পরে আসলো 32 বিট 90s এর দিকে। তারপর 2000 এর পর থেকে আসলো 64 বিটের এখন সব কম্পিউটার, যত কম্পিউটার আছে সবগুলো কম্পিউটারই 64 বিট। আপনারা যদি আপনাদের মাই পিসি এখানে রাইট ক্লিক করেন, মাই পিসি প্রপার্টিজে যান, দিস পিসির প্রপার্টিজে গেলে দেখবেন এখানে আছে সিস্টেম টাইপ, হার্ডওয়্যার টাইপ, মানে কি টাইপের 64 বিট অপারেটিং সিস্টেম, আর প্রসেসরও 64 বিট বেসড প্রসেসর। তার মানে আপনার কম্পিউটার
4টা লেটারকে ক্যারেক্টার একসাথে 1 মিলিসেকেন্ড না, মানে এত গিগাহার্টজের মধ্যে পাঠাতে পারে। 2.29 গিগাহার্টজ তাদের রেট। গিগাহার্টজ মানে একটু বলে দেই, এটাও একটা কনসেপ্ট, কিন্তু মেমোরাইজ করার দরকার নেই, এগুলি জাস্ট একটা কনসেপ্ট, এটা মাথায় রাখলে হবে গিগাহার্টজটা এরকম। এখানে বলতেছে কোর i5 2.36 gigahertz, 2.36 gigahertz, এটা হলো স্পিড, প্রসেসরের স্পিড। মানে আমার হাইওয়ে বানালে তো হবে না, আমি যদি হাইওয়ে বানাইলাম 10টা, কিন্তু আমার যদি ভেহিকল থাকে রিক্সা, তাহলে লাভ আছে? তাহলে তো লাভ নেই। আমার বেশি স্পিডের প্রসেসর লাগবে। আমার হাইওয়ে বড় কিন্তু প্রসেসর একদম উইক, তাহলে তো হবে না। আমার প্রসেসর হলো 2.36 গিগাহার্টজ। তার মানে এইখান থেকে ধরেন, এখান থেকে 0টাকে এইখানে পাঠাইতে, অথবা এখান থেকে 1টাকে পাঠাইতে কত সময় লাগে? এক এক কম্পিউটার এক একটা, আমারটা মিডিয়াম রেঞ্জের কম্পিউটার, i7 16 গিগাবাইট অফ 3.6 গিগাহার্টজ এর মেশিনে আরো ফাস্ট যাবে। তো জাস্ট একটা আইডিয়া বলতেছি আপনাকে, যে এখানে ধরেন 1 থেকে 1 এই বিট থেকে এই বিটে পাঠাইতে 2.36 গিগাহার্টজ তার স্পিড। এটা মানে হলো 1 হার্টজ, মানে 1 হার্টজ হলো, এটা হলো যদি পজিটিভ 1 ধরেন, এটা নেগেটিভ 1, সো 1 হার্টজ হচ্ছে এখান থেকে এই, পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে 1 হার্টজ। এইটা হচ্ছে 1 পজিটিভ, দ্যাট মিন্স 1, আর এটা হচ্ছে নেগেটিভ, দ্যাট মিন্স 0। সো এখান থেকে শুরু করে এই পজিটিভ, মানে এখানে একটা লাইট দিল, ইলেকট্রিসিটি দিল, তারপরে ডাটাটা আসবে, হয় ইলেকট্রিসিটি থাকবে না, মানে এই কারেন্টে, এখানে কারেন্ট থাকবে না, কোনো চার্জ থাকবে না, তাহলে এটা হয়ে যাবে 0। তো 1 আর 0 হইতে কত সময় লাগে? 1 আর 0 হইতে, মানে এইটা ধরেন একটা বাতি জ্বলতেছে নিতেছে, তাহলে 1 সেকেন্ডে কতবার জ্বলতেছে নিতেছে? 1 সেকেন্ডে এতবার সে করতে পারবে, ব্লিঙ্কিং করতে পারবে। মানে প্রতি ব্লিঙ্কেই একটা ক্যারেক্টার যায়। ধরেন এখানে 8টা ক্যারেক্টার, যদি 8টা বাইট যদি থাকে, 8টা বিট, তাহলে প্রতি ব্লিঙ্কে একটা ক্যারেক্টার যায়। তাহলে প্রতি সেকেন্ডে 2.36 গিগাহার্টজ এই প্রসেসর কাজ করে। তার মানে প্রতি সেকেন্ডে 2.3 গিগাহার্টজ, মানে এইটা হলো 1 হার্টজ, HZ, এইটা হলো 1 হার্টজ। যদি 1 হার্টজ হইতো, তাহলে এটা হয়তো 1 সেকেন্ডে একটা বাইট, একটা লেটার যায়। আর এটা এই জায়গায় আছে 2.36 গিগাহার্টজ। গিগাহার্টজ মানে কত? বিলিয়ন। 2.36 গিগাহার্টজকে যদি 1000 দিয়ে গুণ দেই, তাহলে হবে মেগাহার্টজ, MHZ, মানে এটা হবে 2.36 টাইমস 1000 মেগাহার্টজ, মানে হচ্ছে আরো 1000 গুণ দিলে, মাল্টিপ্লাই করলে এটা হবে কিলোহার্টজ, মাল্টিপ্লাই করলে, তারপরে এটাকে যদি আরো 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হবে হার্টজ, তার মানে 1 সেকেন্ডে এতগুলি লেটার সে পাস করতে পারবে। মানে এখনকার যে কম্পিউটার, মানে এটা কল্পনাতীত। হ্যাঁ, মানে একদম ইমাজিনের বাইরে এগুলি। আমাদের সামনে যে মেশিনগুলি আছে, এগুলি যে কোনো বড় ধরনের কাজ করতে পারে। হ্যাঁ, মানে 60-70 দিকে সুপার কম্পিউটারও এত পাওয়ারফুল না আপনার সামনে যে ল্যাপটপটা বসা আছে। তো প্রতি সেকেন্ডে এতবার এটা ব্লিঙ্কিং করতে পারে, একবার জ্বলতে পারে, একবার নিতে পারে, এটা একবার 0 হতে পারে, একবার 1 হতে পারে। তার কত ফাস্ট ডাটা যায় মানে প্রসেসরের মধ্যে। আর আপনার অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম, তার মানে এখানে 64 বিটের হাইওয়ে আছে এখানে। আর আপনার র্যাম হচ্ছে 8 গিগাবাইট র্যাম। তাহলে আমরা ক্লাস শুরু করি। টাস্ক ম্যানেজারে আপনি দেখতে পাবেন র্যামের যে এটা পারফরমেন্সে ক্লিক করেন, টাস্ক ম্যানেজারে আপনি দেখতে পারবেন যে মেমোরির যে কাজটা, মেমোরি এখানে আছে 8 গিগাবাইট মেমোরি, যার মধ্যে ইউজড করা হয়ে গেছে আপ টু দিস, আমার খালি আছে মাত্র এইটুকু। তো এইখানে ইউজ করা হলো কেমনে? আমি তো এখনো জাভা প্রোগ্রাম শুরু করলাম না, কিংবা আমি তো জাস্ট কম্পিউটার রান করলাম, কিন্তু না, এর মধ্যে আমার অনেক কিছুই হয়ে গেছে, অনেক কিছুই রান হয়ে গেছে। যেমন আমি
এখান থেকে একটা স্ন্যাপশট নেই। এটা আমার মেমোরি টোটাল সাইজ হলো মেমোরির 8 জিবি। কম্পিউটার ইয়ার শুরুতে মেমোরির মধ্যে আমার কিন্তু জায়গা একদম ছিল না, মানে একদম ফাঁকা ছিল। যখন কম্পিউটার অন করি তখন আমার মেমোরির মধ্যে জায়গা একদম ফাঁকা ছিল। কি করলো, যখন অন করলাম তখন অপারেটিং সিস্টেম লোড হইতেছে, উইন্ডোজ লোড হইতেছে, মেমোরি ফুল হইতেছে। তারপরে আমি আবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছিলাম, এই যে ওয়ার্ড, হ্যাঁ উইন্ডোজের এতটুকু জায়গা খেলো, ওয়ার্ডে আর একটু জায়গা খেলো এখানে ওয়ার্ডে। তারপর আরো প্রোগ্রাম ওপেন করছি, এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি, অ্যাডোবি অ্যাক্রোব্যাট ওপেন করছি, জুম ওপেন করছি, তারপর নোটপ্যাড, এগুলি করতে করতে জায়গা আমার এই পর্যন্ত ইউজ করে ফেললো। এখন আমার বাকি জায়গা আছে শুধুমাত্র এইটুকু জায়গা খালি আছে। আমি এখানে আমার প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম এখানে রাখতে পারবো। আমরা মেমোরিটাকে এইভাবে আমরা ভার্টিক্যালি ধরি, তাহলে একটু ইজি হবে বোঝানোর জন্য। এটা আমার মেমোরি। আমি এখন কাজ করবো। এখন আমি যদি কোনো মেমোরিতে কিছু রাখতে চাই, কোনো বক্স রাখতে চাই, তাহলে আমার এখানে বসাইতে হবে বক্সটাকে, এখানে বক্সটাকে বসাইতে হবে। এখানে পারবো না, কারণ এগুলি সব ইউজড হয়ে গেছে, বিভিন্ন প্রোগ্রাম এগুলিকে ইউজ করে ফেলছে। তাহলে যেগুলি নাকি আমি ইউজ করা যাবে না, এত বড় এই জায়গাটা আমি এখানে রাখার দরকার কি? আমি এক কাজ করতে পারি, আমি এইটাকে আমি বড় করে আমি করি, এটাই আমার লাগবে আর কি। এটা হলো আমার, তো এটা আমার এমটি ইয়াটা নিয়ে আমি চিন্তা করি। হ্যাঁ, আমার এটা দরকার নাই, কারণ এগুলোতে ইউজ করা এমটি ইয়াটা, তো আমি একটু বড় করে এটাকে ড্র করি। এটা হচ্ছে আমার এমটি মেমোরি স্পেস, এটাই আমার র্যাম। এখন আমি চাই যে সে একটা ভ্যালু সে স্টোর করবে, কিন্তু ভ্যালু দেওয়ার আগেই তাকে একটা বক্স তৈরি করতে বলবো মেমোরিকে বলবো, র্যাম তুমি একটা বক্স তৈরি করো যার নাম হবে এইজ, তার নাম হবে এইজ, এবং এই বক্সের মধ্যে আমি ইন্টিজার টাইপের ভ্যালু পাঠাবো। কিন্তু জাভা বলতেছে এত বড় করে ইন্টিজার লেখার দরকার নাই, আইএনটি লেখলে আমি বুঝতে পারি যে তুমি এই বক্সের মধ্যে ইন্টিজার টাইপের ভ্যালু রাখবা। তো আমি যখন এই লাইনটা এক্সিকিউট করব, তখন র্যামের মধ্যে সে একটা বক্স ক্রিয়েট করে বসে থাকে, জাস্ট এটাই। আর এই বক্সের নাম দিয়ে দেয় এইজ। কেন দেয়? কারণ এই র্যামের মধ্যে এই যে বক্সটা ক্রিয়েট করলো, এখানে এই যে ছোট করে বক্সটা আমি যদি এখানে আঁকি, এখানে ক্রিয়েট করলো, হ্যাঁ এইটাই তো আমার র্যাম, তাই না? হ্যাঁ, এইটাই তো আমার র্যামে দেখানো। কিন্তু এই বক্সটা, এই খালি জায়গাটাই সে চুজ করলো কেন? কারণ এই সমস্ত জায়গার মধ্যে আরো অনেক বক্স আছে। মাইক্রোসফট ওয়ার্ডের কয়েক হাজার বক্স আছে, মাইক্রোসফট আউটলুকের কয়েক হাজার বক্স আছে, তারপরে এই যে এক্সেলের আছে বক্স, উইন্ডোজের বক্স আছে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বক্স আছে। হ্যাঁ, আবার আমারও একটা বক্স আছে এখানে। ধরেন একটা সিটিতে অনেকগুলি হাউস আছে, তো প্রত্যেকটা হাউসেরই এখন আমি যদি কোনো লেটার পাঠাই কোন একটা স্পেসিফিক হাউসে, একটা পোস্ট করি লেটার, মেইল যাবে, তাহলে আমার কি লাগবে? ওই হাউসের অ্যাড্রেসটা লাগবে, নামটা লাগবে, নাম কিংবা অ্যাড্রেস লাগবে, যে স্পেসিফিক একটা নির্দিষ্ট ইউনিক একটা নেম লাগবে। তো ঠিক তেমনি যেহেতু আমি এই এজের মধ্যে আমি একটা ভ্যালু দিব, স্টোর করব, তো এরকমই আমার একটা বক্স তৈরি করতে হবে। কিন্তু আরো তো অনেক বক্স আছে, এতগুলি বক্স, মিলিয়ন বক্স ভিড়ে আমারটা যাতে সে চিনতে পারে, তো আমি এই বক্সের একটা নাম দিয়ে রাখবো এইজ। তারপরে আমি এই বক্সে একটা ভ্যালু অ্যাসাইন করব। কি ভ্যালু? এইজ অ্যাসাইন্স 20 সেমিকোলন। দ্যাট মিন্স এইজ ইকুয়াল টু 20 না, এই 20 আমি বলতেছি জাভাকে, জাভা 20 ভ্যালুটাকে অ্যাসাইন করো, স্টোর করো এইজ বক্সে। দ্যাট মিন্স এই এইজের মধ্যে সে লিখে ফেলবে 20। তারপর আমি যদি প্রিন্ট করি সিস্টেম আউট ডট প্রিন্টএলএন, আমি সিস্টেম আউট লিখলাম না, আমি লিখলাম প্রিন্ট যদি করি, প্যারেন্থেসিসের মধ্যে আমি লিখবো ভ্যারিয়েবলের নামটা শুধু এইজ। তাহলে জাভা কি করবে? সে র্যামকে বলবে, র্যাম তোমার এমন কোন বক্স আছে যে বক্সের নাম হচ্ছে এইজ? র্যাম বলবে ওকে লেট মি চেক। তখন র্যাম বলবে যে ওকে, হ্যাঁ এইজ নামে একটা বক্স আছে, তাহলে তুমি এটা কি চাও?
সে বলতেছে আমি তার ভ্যালুটা চাই এখানে প্রিন্ট করব, তখন সেই 20 পাঠায় দেয় প্রিন্টএলএন মেথডকে 20 পাঠায় দেয়। প্রিন্টএলএন মেথড প্রিন্ট করে লাইক অ্যাজ ইফ আমি পাস করছি এখানে 20, সো কনসোলে প্রিন্ট হবে 20। এই মেকানিজমে কাজ করে। আমরা একটা এক্সাম্পল দেখি প্র্যাকটিক্যাল, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। যেমন আমি এখন একটা বক্স ক্রিয়েট করব, বক্সের নাম হচ্ছে এইজ, ক্রিয়েট হয়ে গেল এই কমান্ড। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমি যদি বলতে চাই ক্রিয়েট এ বক্স দ্যাট ক্যান স্টোর ইন্টিজার ভ্যালু, এটারই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হলো এই সেন্টেন্সটা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হলো এই সেন্টেন্স, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এটা। কিন্তু মেশিন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝে না, এই কারণে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতেছি। ওকে, ক্রিয়েট এ বক্স দ্যাট ক্যান স্টোর ইন্টিজার ভ্যালু, ফাইন। তারপরে আমি বলবো স্টোর 20 in that box which name is age। তাহলে কিভাবে করবে, এইজটা এইজের মধ্যে এই যে এইজ ভ্যালু এবং 20, তার মানে 20 অ্যাসাইন হবে এইজের মধ্যে। তাহলে প্রিন্ট করবে কিভাবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এইজ কে প্রিন্ট করব। তাহলে কি আমি ডাবল কোটের মধ্যে দেব এইজ, দেখি কি হয়। ডাবল কোটের মধ্যে দিলাম এইজ, অন্য সে তো এইজ AGE প্রিন্ট করছে। আমি বললাম না না AGE না, আমি চাই এইজ একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা কত এটা প্রিন্ট করতে চাই। তো সে বলবে তাহলে এক কাজ করো, তুমি যদি এইজ এর ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাও তাহলে তো তুমি এইভাবে লিখলে হবে না, হ্যাঁ লিখতে হবে। আচ্ছা আমি এখানে লিখি, বলো যদি এইজ এর ভ্যালু, এই ভ্যারিয়েবলের ভ্যালু যদি প্রিন্ট করতে চাও তাহলে এইজ কে ডাবল কোটের মধ্যে লিখলে হবে না, কারণ আমি তো বুঝবো যে তুমি প্রিন্ট করতে চাচ্ছ AGE, এটা লিটারালি এটাই প্রিন্ট করতে চাচ্ছ। তাহলে এটা যদি ভ্যারিয়েবল হয়ে থাকে, ভ্যারিয়েবল না সরি, এটা বক্স হয়ে থাকে, তাহলে বক্সের মধ্যে ডাবল কোট হবে না এইজ। এখন জাভা কি করবে, জাভা খুঁজবে, ওকে তাহলে বুঝবে যে এটা একটা বক্সের নাম, তখন র্যাম কে বলবে র্যাম যে বক্সের নাম এইজ আছে ওই বক্সের ভ্যালু কত, র্যাম বলবে 20, তখন সে প্রিন্ট করে দিবে 20, এই যে 20 প্রিন্ট করলো। এই পুরো মেকানিজম তাহলে এইভাবে কাজ করে। কিভাবে, এইভাবে কাজ করে। প্রথমে একটা লাইন যেটা দিয়ে নাকি আমরা বক্স তৈরি করি, তারপরে এই যে এইটা দিয়ে আমরা বক্স তৈরি করি, তারপরে বক্সে ভ্যালু অ্যাসাইন করি আর বক্সে প্রিন্ট করি। প্রোগ্রামিং এ এই তিন ধরনের স্টেটমেন্ট মোর দেন 90% সময় করতে হবে। হোল প্রোগ্রামিং আপনি যদি নেক্সট 20 ইয়ার্স প্রোগ্রামিং করেন তাহলে এই তিনটা লাইনেই করতে হবে ঘুরায় ফেরা। একটা বক্স তৈরি, বক্সের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা এবং ভ্যালুটাকে প্রিন্ট করা, দ্যাটস ইট। এইটার মধ্যে মোর দেন 80% 90% লাইন, মানে প্রোগ্রামিং এর 80% ডান, জাভার ডান। এই তিনটাই থাকে প্রোগ্রামিং এ, এর বাইরে কিছু না। এইজ থাকে, একটা বক্স তৈরি থাকে, বক্সের ভ্যালু অ্যাসাইন এবং প্রিন্ট। এই তিনটা বুঝতে পারলে আমাদের 80% আন্ডারস্ট্যান্ডিং ডান হয়ে যাবে। তাহলে কি কি থাকে প্রোগ্রামিং এ, একটা বক্স থাকে, বক্সের ডিক্লারেশন থাকে। তো এটা আমি একটু লিখতেছি যে ক্রিয়েট এ বক্স দ্যাট ক্যান স্টোর ইন্টিজার ভ্যালু, তাহলে এটার অ্যান্সারটা হবে এটা। দ্যাট মিনস এটা জাভার ভাষায় যদি আমি বলি তাহলে আমি বলবো, আমি বলতেছি জাভাকে, জাভা এইজ ইজ এ, আমি জাভাকে বলতেছি, আমি ডিক্লেয়ার করতেছি, ডিক্লেয়ার এইজ অ্যাজ এ ভেরিয়েবল, age is a box which can store integer value, right? Create a box here age is a box that can store integer value। আর এটা তো আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজের, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কথা, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি যেটা লিখলাম এটা যদি আমি লিখি এখানে, declare age as a box, এই বক্সের মধ্যে
এক এক ভ্যালু থাকতে পারে। যেমন আমি বললাম এখানে প্রিন্ট করো এইজ, তাহলে সে এইজ প্রিন্ট করলো, মানে 20 প্রিন্ট করলো। এখন আমি যদি আবার এই বক্সে, সেম বক্সে, কারণ নেম তো সেম বক্সে আমি দিলাম 35, ওকে। তারপরে আমি যদি প্রিন্ট করি, তাহলে 20-র নিচে কি প্রিন্ট হবে? 20 প্লাস 35 হবে নাকি 55 হবে? কি আইডিয়া কি? 55 হবে নাকি 20 প্লাস 35 হবে? 35 হবে। যদি আমি ধরেন এখানে আমি আবার এইজ এর ভ্যালু 35 দিলাম, 35 দিলে কি হবে? সে কি করবে? 20 কে রিপ্লেস করবে 35 দিয়ে। আগের যা ভ্যালু আছে ওই ভ্যালুগুলিকে সে রিপ্লেস করে ফেলবে। সে কোনো অ্যাড করবে না, ডিলিট করবে না, কিছু করবে না, কারণ আমি জাস্ট অ্যাসাইন করলাম, স্টোর করলাম 35। তার মানে আগের ভ্যালুটা আর থাকবে না। তাহলে এইজ এর ভ্যালু হয়ে গেল 35। প্রিন্ট এলএন এইজ দিলে কত প্রিন্ট হবে? তখন র্যামকে জিজ্ঞাসা করবে, র্যাম তোমার কাছে কত আছে? এইজ বক্সের মধ্যে কত, ভ্যালুটা কত বলতো? র্যাম বলবে, ও হ্যাঁ, এটা তো আগে 20 ছিল, কিন্তু এর আগে তো সে 35 করে ফেলছে, তো এখন তো আমার কাছে 35 আছে। তখন সে বলবে আমার কাছে 35 আছে। এই র্যাম 35 প্রিন্ট করে দিল। সেম বক্সের ভ্যালুই, এই যে এখানে সেম বক্সের ভ্যালু একবার 20 আর একবার 35। কেন? কারণ পরবর্তীতে আমরা অ্যাসাইন করছি ডিফারেন্ট ভ্যালু। হ্যাঁ, ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন করছি, তো এই কারণে আমি ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। মাঝখানে একটা কথা বলিনি, খুব কুইক, এটা সবাই মনে রাখবেন। আমরা সাধারণত কি করি, ক্লাস যেই টাইমে শুরু হয় 5-6 আওয়ার্স এর স্প্যানে ক্লাসটা হয়, তো এর মধ্যে পুরোটাই টপিক হয় না, ধরেন 6 আওয়ার্স এর ক্লাস। এটা সবাই ফলো করবেন, কারণ মানে আমি আজকে একটু এক্সেপশন টাইপের ইয়া করলাম, মানে আজকে এটা ইয়া করলাম, কোশ্চেন গুলি অ্যাকসেপ্ট করতেছি, মানে এরকম অন্য অন্য আনরিলেটেড কোশ্চেন, কিন্তু নেক্সট একটা দুইটা ক্লাস পর থেকে আমি এটা ফলো করব, যেটা নাকি এখন বলতেছি। প্রথম ঘন্টা এটা ফার্স্ট আওয়ার, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার, ফোর্থ আওয়ার, এই 4 ঘন্টার মধ্যে মেইন টপিকটা শেষ হবে। মেইন টপিক আমি শুরু করে দেবো। মেইন টপিক আমি কোনো আজকের ক্লাসে যেমন প্রিভিয়াস টপিক নিয়ে একটু আলোচনা করছি এবং অন্যান্য ট্রাবল শুট গুলি করছি, কিন্তু নেক্সট ক্লাস থেকে, নেক্সট ক্লাস না, আরো একটা ক্লাস মনে হয় এইভাবে করতে হবে, কারণ প্রথম দিকে একটু ইয়া হয়, উল্টাপাল্টা হয়, এটা স্বাভাবিক, সব বেচেই হয়। তো 2-3টা ক্লাস পর থেকেই আমি কি করব, প্রথম 4 আওয়ার নিউ টপিক, প্রথম 4টা ঘন্টা, এই 4টা ঘন্টা নিউ টপিক প্রতি ক্লাসে। তারপরের 3টা ঘন্টা হচ্ছে আপনার ল্যাব সেশন। ক্লাসের দিনে শুধুমাত্র নিউ টপিক এবং ওই নিউ টপিকের উপর ল্যাব সেশন। এটা নেক্সট একটা ক্লাস কিংবা 2টা ক্লাস পর থেকেই এরকম ভাবে আমরা স্ট্রিক্টলি এটা ফলো করব। হ্যাঁ, এক্সেপশন থাকতে পারে, যদি কোনো সিরিয়াস কিছু হয় যে না গত ক্লাসের একটা ইয়া হয়ে গেছে, এটা মিস্টেক হয়েছে কিংবা ইয়ে হয়েছে, ওইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, আমরা ওইটা নিয়ে আলোচনা করব ল্যাব সেশনে। না, সাপোর্ট টিম কি জাস্ট লাইক আপনি কোনো ল্যাবে স্টাক হয়ে গেলেন ওগুলির জন্য, রাইট? ইফ ইউ স্টাক উইথ কুইজেস অর হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। কুইজ, তারপর ল্যাব, এনি কাইন্ড অফ সাপোর্ট, এনি কাইন্ড Okay. অফ জাভা রিলেটেড, আমাদের কোর্স রিলেটেড যে কোনো ইয়ার জন্য সাপোর্টে আসবে। আপনার সাপোর্টে কাজ না থাকলেও সাপোর্টে এসে বসে থাকবেন, কিছুক্ষণ একটু দেখবেন, দেখি Okay. অন্যরা কি করে। ঠিক আছে। তাই বলে একদম পুরা 8টা সেশনই থাকেন না, কারণ ওইটা বেশি হয়ে যাবে। হ্যাঁ, হুম। নিজেরও তো পড়াশোনা আছে, নিজেও একটু পড়াশোনা করবেন আর সাপোর্টের মধ্যে লেগে থাকবেন। তাহলে আমাদের নেক্সট একটা কিংবা 2টা ক্লাসের পরেই আমরা এইভাবে আমরা সেশনটা ইয়া করব। আমি শুরুতেই শুরু করে দিব, মানে নতুন টপিক 3-4 ঘন্টা চলবে নতুন টপিকের পরে ল্যাব সেশন শুরু হবে। এবং এটার কোনো 3 আওয়ার লেখছি, কিন্তু আবার এটা 4 আওয়ার লেখছি, কোনো টপিক আমার 3 ঘন্টা শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, তখন ল্যাব সেশন শুরু হবে, এরপর থেকে ল্যাব সেশন মানে আপনারা করবেন। হ্যাঁ, আর এই 3 ঘন্টার মধ্যে প্রথম 3 ঘন্টায় আমি যদি না বলি তাহলে আপনারা করতে যান না, আমি বলবো যে আপনারা করেন, তখন করেন। কারণ আপনার আমি বুঝাইতেছি, আপনি যদি টাইপ করতে থাকেন তাহলে অনেক কিছুই আপনার ক্যাচ করতে পারবেন না, অনেক কিছুই মিস করবেন। এটা বুঝছেন তো সবাই না? নিউ টপিক এবং ল্যাব সেশন মানে আপনারা করবেন, আমরা দেখব এবং আমরা ট্রাবল শুট করব। সাপোর্টে থাকবে রায়হান আর নাজিন থাকবে সাপোর্টে, ওরা এই 3টা আওয়ার থাকবে আপনাদের সাথে, আমিও থাকবো, আমরা 3জন ল্যাব সেশনে আছি। আর
আগের যে টপিকটা এটা তো আমি ডেলিভার বেলাল ভাই কোশ্চেন বলেন। যদি আপনি তো এক্সাম্পলটা দেখাচ্ছেন যে 21 তারপর 35, রাইট? আমি যদি 35 আগে দিই 20 পরে দিই তাহলে কি ও 20 পিক করবে না 35 পিক করবে? ওকে, ভেরি গুড কোশ্চেন। তো আমরা এই কোশ্চেনটাকে আমি ক্লাসকে দিলাম। হ্যাঁ, তো এখানে আছে 20 আর এখানে আছে 30। আমি যদি উল্টায় দিই তাহলে কি হবে? ক্লাস কি বলেন? মাইক্রোটিকের পরে কি প্রিন্ট করবে? 20 করবে। কোথায় প্রিন্ট করবে? মানে এইখানে কত প্রিন্ট করবে? এখানে 35 করবে, 35 করবে। তারপর এখানে এখানে 20 করবে। মানে মাইক্রোটিকের পরে 35 দেন 20 এরকম? নো নো নাকি ইয়েস? নো নো। আচ্ছা, তাহলে 35 আগে কোনটা ইয়েস হবে? এখানে কত প্রিন্ট করবে? 35 নিচে পড়বে 20। আপনি যেটা কমেন্ট করছেন ওটাই। 35 এবং নিচে 20। আচ্ছা, 35 দেন 20 দেখি আপনাদের কথা ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনাদের কথা ঠিক আছে। প্রথমে 35 করলো, তারপর 20 করলো। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করে কিভাবে? রান করে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে রান করে উপর থেকে নিচে। বেলাল ভাই, আমি মনে হয় একটু কনফিউজড এখানে। বলেন। আপনি কিন্তু প্রথম বলছিলেন যে যখন দুইটা নাম্বার হবে তখন ফার্স্ট নাম্বারটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হবে না, সিস্টেমে থাকবে, কিন্তু সেকেন্ড নাম্বারটা প্রিন্ট করবে, তাই না? কিন্তু এখন তো দেখাচ্ছে যে দুইটা নাম্বারই প্রিন্ট করছে। এখন আমি কি ভুল বুঝতেছি নাকি? আচ্ছা, হ্যাঁ, আমি Follow করতে পারি। এটাতে আপনার কথার মধ্যে আছি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করে কিভাবে? মেইন মেথডটা আসলো এখানে, মেইন মেথড। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করে ও উপর থেকে নিচে। একদম স্টার্টিং লাইন কোনটা যেটা নাকি করবে? আমার তো এই কার্লি ব্রেস থেকে শুরু করে এই কার্লি ব্রেস পর্যন্ত যা কিছু আছে সব কিছু সে রান করবে। তো এই কার্লি ব্রেসের পরে 6 নম্বর লাইনে কিছু নাই, 7 নম্বর লাইনে আছে সিস্টেম আউট প্রিন্টার মাইক্রোটেক, তার মানে কনসোলে প্রিন্ট করবে মাইক্রোটেক। তো কনসোল আমার এটা আমার কনসোল। ঠিক আছে, আমরা খাতা কলমে আমরা করতেছি। আমাদের নোটবুক আছে, নোটবুকের মধ্যে এটা করব আমরা এখন। সো কনসোলে এটা কনসোল। তো কনসোলে প্রথমেই যদি এই লাইনটা এক্সিকিউট সে করে তাহলে কি প্রিন্ট করবে কনসোলে? মাইক্রোটেক দিলাম মাইক্রোটেক। তারপরে এই লাইন এক্সিকিউট হয়ে গেল, শেষ। এরপরে এই লাইনটা এক্সিকিউট করবে, তাহলে কনসোলে কি প্রিন্ট করবে? কনসোলে কিছু প্রিন্ট করবে না। এক্সেলেন্ট, ভেরি গুড। কনসোলে কিছু প্রিন্ট করবে না, তাহলে কি কাজটা করবে সে? এটা যদি র্যাম হয়, র্যামের মধ্যে কি কাজটা করবে? 10 নম্বর লাইন যখন এক্সিকিউট হবে তখন র্যামের পিকচারটা কেমন হবে? র্যামের পিকচারটা এরকম হবে না? একটা বক্স তৈরি হবে এবং বক্সের নাম কি হবে? মেথড তাই না? হ্যাঁ, 10 নম্বর লাইনটা যখন প্রিন্ট হবে তখন র্যামের মধ্যে এই পিকচারটা হবে। এই যে এটা হলো 10 নম্বর। তারপরে এই লাইনটা দেখবে, ও এটা তো কমেন্টস, সে এটা স্কিপ করবে, এটা দেখবে না, কারণ এটা কমেন্টস, এটার মধ্যে কোনো রং হইলেও কিছু করবে না। পরের লাইনে চলে যাবে। হ্যাঁ, পরের লাইন দেখলো, ও এটা তো ব্ল্যাঙ্ক লাইন, দূর। তারপরে গেল এটা, ও এটাও তো আবার কমেন্টস, ওকে, এটা এর সাথে যাবা ধরবেই না এগুলি, মানে ডাবল স্ল্যাশ দেখলেই ধরবে না। তারপরে লাইনটা 14 নম্বর লাইনে কি? ও এই যে আবার কি করলো? অ্যাসাইন করলো না ভ্যালু, ওকে, এটা তাহলে এক্সিকিউট করবে। ওকে, তাহলে এইজ ভেরিয়েবল হলো এটা, এই যে অ্যাসাইন করলো 35, তাহলে এটা রান হয়ে গেল। রান হলে কি কনসোলে কোনো প্রিন্ট হবে? 14 নম্বর লাইনে যদি যখন এক্সিকিউট করবে কনসোলে কিছু প্রিন্ট করবে? করবে না। 35 হবে, 35। হ্যাঁ, তার মানে এই র্যামের মধ্যে সে লিখবে 35। ওকে, র্যামের বক্সের মধ্যে লিখে ফেললো, স্টোর করলো 35। তারপরে 15 নম্বর দেখলো, ও এটা তো প্রিন্টএলএন, এটা তো এক্সিকিউট করা যায়। প্রিন্টএলএন এইজ এর ভ্যালু, তো এইজ এর ভ্যালু র্যামকে জিজ্ঞাসা করো, র্যাম তোমার এইজ এর ভ্যালু কত? র্যাম বলবে 35, তখন সে বলবে ওকে, তাহলে এখানে 35 প্রিন্ট করলো। তারপর এই লাইনটা যখন এক্সিকিউট করবে, ও ব্ল্যাঙ্ক লাইন, ধুর। তারপরে এটা, হ্যাঁ, এইটার মধ্যে এক্সিকিউট করা যায়। এটার মধ্যে অ্যাসাইনমেন্ট আছে একটা, 20 অ্যাসাইন 20 স্টোর করা হচ্ছে এইজে। তো এই যে বক্সটা আছে এটার মধ্যে শুধুমাত্র একটা ভ্যালু জায়গা নেয়, একের বেশি ভ্যালু জায়গায় নেয় না। তাহলে যদি এখন আগে ছিল 35, এখন দিলাম 20, তাহলে এই আগের ভ্যালুটা ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে থাকবে 20। তারপরে যদি আমি এটাকে প্রিন্ট করি এইজ কে, তখন এইজ কে বলবে, এইজ তোমার ভ্যালু কত? এইজ বলবে 20,
তাহলে কম্পিউটার প্রোগ্রাম রান করতেছে ওয়াটারফল মেথডে, উপর থেকে নিচে ঝর্ণার পানির মতো ওয়াটারফল এক্সিকিউশন। হ্যাঁ 35 আগে প্রিন্ট হয়েছিল, কিন্তু এত সমস্যা নাই, এটা তো প্রিন্ট হয়ে গেছে কনসোলে। লেটেস্ট ভ্যালু কত? লেটেস্ট ভ্যালু 20। এই যে এটা প্রিন্ট করলে, এক্সিকিউট করলে লেটেস্ট ভ্যালুটাই এক্সিকিউট হবে। তারপরেও যদি আবার চেঞ্জ হয় কোনো কারণে, ধরেন আমি এখানে দিলাম এইজ এর ভ্যালু, আবার অ্যাসাইন করলাম 15, তাহলে সিস্টেম আউট প্রিন্টএলএন এইজ কত হবে? এইজ কত আসবে? 15 50। এই তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, মানে বক্স ডিক্লেয়ার করলাম, বক্সের ভ্যালু অ্যাসাইন করলাম, এবং কোনো কোশ্চেন? জি ভাই, একটা কোশ্চেন ছিল Sure. যে আপনি বললেন যে একটা ভেরিয়েবলে ভ্যালু একটা বক্সে জায়গা নিতে পারে, দ্বিতীয়টা জায়গা নিতে পারে না। তাহলে তো এখানে যেহেতু এজ আপনি 3 বার লিখছেন, তাহলে তো তিনটা বক্স তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু আপনি এটা একটা বক্সে কেন লিখলেন? একটা বক্সে একটা ভ্যালু জায়গা নেয়। যদি আমি আরেকটা ভ্যালু দিতে চাই, তাহলে আগের ভ্যালুটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে নতুন ভ্যালুটা রাখতে হবে। মানে আগের ভ্যালুটা আমরা ওভারল্যাপ করলাম কিংবা রিপ্লেস করলাম, আগের ভ্যালুটা আর থাকলো না, তাহলে তো হইলো। আমি যে আগের ভ্যালুটাকে ফেলে দেই, তাহলে তো বক্সটা খালি হয়ে যাবে, খালি হয়ে নতুন ভ্যালুটা আমি বসাবো এখানে। টেম্পোরারি র্যামের মধ্যে টেম্পোরারিলি এভাবে স্টোর হয়। তো দেখেন আর বক্স যেহেতু বক্সটার নেম হলো এই, যে জন্য শুধু ওই বক্সের জিনিসই প্রিন্ট হবে, অন্য আর কোথাও এটা স্টোর হবে। 32 বক্সের, হ্যাঁ 32 বক্সের ভ্যালু হচ্ছে কোথায়, কি বলছেন? আপনার প্রত্যেকটা রেজাল্টের নাম্বারটা আসতেছে এভরি টেস্টে। মাই কোয়েশ্চেন ইজ, আপনার একটা নাম্বার চলে গেল, তার একটা নাম্বার আসার কথা, রাইট? টেস্টের মধ্যে Test. রান যখন করতেছেন, হ্যাঁ so every number is coming 20, 35, 15. কারেক্ট। So how you explaining, like আপনি যখন বলতেছেন 35 চলে যেতেছে, 20 আসতেছে, বাট ওইটা তো টেস্ট রেজাল্টে তো নাম্বারগুলি আসেই 20, 35, 15 on that. এটার মানেটা আমি মনে করছি এই নাম্বারগুলি চলে যাবে এখানে হ্যাঁ হ্যাঁ, আপনার টেস্ট রেজাল্টে নাম্বার 35, 20 or 15 আপনি যখন রান করেন, নাম্বারগুলি তো চলে যাওয়ার কথা না, এগুলি থাকবেই। ও মানে এখানে নাম্বারগুলো চলে যাওয়ার কথা কিনা? হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। না কনসোলে একবার প্রিন্ট হয়ে গেলে আর নাম্বারটা যায় না, ওইখানেই থাকে। কনসোলে মানে যা যা প্রিন্ট করার সবই করে দেয় পরপর লাইনে লাইনে। ওকে। হ্যাঁ মানে 20 আর কনসোলের 30 ব্যাপারটা যাবে না। কনসোলের ইয়েটা হলো প্রিন্টারের মতো, তাই না বেলাল ভাই? প্রিন্টের ওই মতো, ইয়েটা। হ্যাঁ মানে প্রিন্ট হচ্ছে আর এই পেপারটা বাড়তেছে। ওইখানে তো এরকম, কিছু right. সেভ হচ্ছে না, ওটা না just ওইটা কোনো printer সেভ purpose। না, এটা জাস্ট প্রিন্টের মতো প্রিন্ট করতেছে, কিন্তু ভ্যালুগুলি নতুন নতুন ভ্যালু অ্যাজ ইট ইজ ভ্যালুটা প্রিন্ট হইতেছে। কিন্তু প্রিন্ট হয়ে গেলে তার কিছু করার নাই, প্রিন্ট হয়ে গেছে, আগের ভ্যালু প্রিন্ট হয়েছে 35, তখন তো আমরা এখানে ছিলাম। আর এখন আমরা যখন এটা প্রিন্ট করছি তখন হচ্ছে 20। হ্যাঁ তাহলে কিছু ইয়া করা নাই যে না ঠিক আছে, কনসোল তো এরকমই হবে। বেলাল ভাই, কিন্তু বলুন। পরবর্তীতে যখন কম্পিউটার অফ করি আবার অন করলে তো দেখা যায় যে কনসোলটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। কনসোলের ব্ল্যাঙ্ক, হ্যাঁ হ্যাঁ। রাইট, কনসোলে তো আর কিছু সেভ থাকতেছে না, আহ, এটা থাকতেছে আপনার র্যামের মধ্যে। আচ্ছা র্যাম উধাও হয়ে যায়, র্যামের ভ্যালু সব চলে যায় যখন কম্পিউটার অফ করেন কিংবা ইক্লিপস অফ করেন। তো বেলাল ভাই, একটা কোশ্চেন, আমি কম্পিউটারে মনে করেন এইভাবে অনেকগুলো ভ্যালু দিয়ে যে কাজ করতেছি, তো কোনো সময় যদি আমার ড্রব্যাকস যদি পিছনে যাইতে হয় তাহলে কি এটা যাওয়া যাবে না? আপনার রিকল করতে চাইলে রিকল মানে 35 কে আবার আনতে চাই? হ্যাঁ, পিছনের ভ্যালুটা যদি আমি না, জানতে চাই, আমি ভুলে গেলাম। একবার যদি মানে 35টা রিপ্লেস হয়ে যায়, তাহলে আর 35 কে আর পারবো না, যতবারই প্রিন্ট করি। এখানে যদি 2বার প্রিন্ট করি, 3বার প্রিন্ট করি, তাহলে আর 35 কে পাবো না। যদি না 35 কে অ্যাসাইন করি, আবার নতুন করে এখানে 35 লিখি, আর পাবো না। আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন এই একটা বক্সের মধ্যে একবার আসছে 35, একবার আসছে 20, আর একবার আসলো 15। তার মানে বক্সের ভ্যালুটা ভ্যারি করে, তাই না? বক্সের ভ্যালুটা ভ্যারি করে, সাইন অনুসারে ভেরি করে। হ্যাঁ ভ্যালু ভ্যারিজ। তো এই কারণে এই বক্সটাকে বলে ভ্যারিয়েবল। দ্যাটস ওয়াই অ্যাজ দ্য বক্স ভ্যালু ভ্যারিজ ইট ইজ কল্ড ভ্যারিয়েবল। এই কারণে এই বক্সটাকে বলি আমরা ভ্যারিয়েবল।
আচ্ছা ভাই, আপনি যদি বক্সটার ভ্যালু মানে অন্য কিছু ইউজ করেন, মনে করেন যে 20 × 5, এইগুলাও কি ইউজ করা যাবে? মানে বক্সটাকে কি করি? মানে যদি আপনি ভ্যালুটা চেঞ্জ করেন, মনে করেন 20 × 5 করেন, তো ওইভাবে কি হবে? হ্যাঁ, মানে বক্সের ভ্যালু তো আমি যে কোনো ভ্যালু দিতে পারি, ইন্টিজার হইলেই চলে। যেহেতু এটা ইন্টিজারের টাইপের একটা বক্স, তো বক্সের ভ্যালু আমরা যে কোনো কিছু দিতে পারি এখানে, কিন্তু ইন্টিজারটা হোল নাম্বার হইতে হবে, ফ্র্যাকশন নাম্বার দেয়া যাবে না। তাহলে এই বক্সটাকে আমি বলতেছি এখন ভেরিয়েবল। আমরা এখন আর বক্স বলবো না, কন্টেইনার বলবো না, কিছু বলবো না। এবং জাভা বলতেছে এটা ভেরিয়েবল। ভেরিয়েবল কেন? কারণ এই বক্সটা তো অবশ্যই ভেরিয়েবল, কারণ এই বক্সের মধ্যে একবার 35 স্টোর করতে পারতেছে, 20 পারতেছে, 15ও করতে পারতেছে। তার মানে এই বক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল। সো এই age is here, age is a variable, এবং এই ভেরিয়েবলের ভ্যালু 35 হবে, 20 হবে, 15 হবে, বাট কি হবে না, এরকম লেটার হবে না, এ বি অথবা এস হবে না, এবিসি এরকম হবে না, অথবা 3.6 ফ্র্যাকশন নাম্বার। ফ্র্যাকশন নাম্বার হবে না, শুধুমাত্র ইন্টিজার টাইপের হইতে হবে। কেন? কারণ আমি তো এখানে অলরেডি ডিক্লেয়ার করছি। সো এইচ ইজ এ ভেরিয়েবল। সো এই স্টেটমেন্টটা হচ্ছে ডিক্লারেশন স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা হচ্ছে ডিক্লারেশন স্টেটমেন্ট। তো হিয়ার এইচ ইজ এ ভেরিয়েবল। এইচটা হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে ইন্টিজার কি? এন্ড আইএনটি ইজ, কি বলবো আইএনটি কে? এনি সুইটেবল ওয়ার্ড? আইএনটি ইজ হোল নাম্বার। int is whole number. Whole number. int is a whole number category. Category না, মানে whole number টাইপের। int can store only whole numbers. only whole number category value. আরেকটু সুন্দর করি, এটা কি হবে? হেল্প করেন আমাকে। and int can store only whole number category value, এরকম বলবো নাকি আরেকটু যদি একটা লিখি? So here age is a variable and int can store only whole number category value. Category value নাকি whole number type? whole number টাইপের, হ্যাঁ টাইপ বলবো? Type better. টাইপ বেটার। Only whole number. Okay, only whole number type value. only whole number type value না, মানে আমি বলতেছি যে here age is a variable, age হচ্ছে একটা ভেরিয়েবল, এটা আমরা বক্স বলতেছি না, কিন্তু এটা কি খেয়াল করছেন? আমরা বক্স বলবো না। তাহলে age is a variable, ভেরিয়েবল মানে একটা variable is a box, variable is a box that can store Various type of information or various value. Whole numbers. type of value. Variable is a box that can store different types of value. Okay, তাহলে age is a variable. Okay, fine. And int কি? তাহলে age এর আগে যে int লিখছি, int হচ্ছে, ইন্টটাকে বলে দেয় জাভাকে, জাভা age একটা ভেরিয়েবল, বাট এটার মধ্যে শুধুমাত্র ইন্টিজার টাইপের হোল নাম্বার টাইপের নাম্বারটা রিসিভ করবে। হ্যাঁ, হোল নাম্বার টাইপের নাম্বার রিসিভ করতে পারবে। এক্সেলেন্ট, এই তো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার, কিন্তু ভাষাটা এখনো ক্লিয়ার হয় নাই। ভাষাটা আরো সুন্দর করি, কি লেখা যায় বলেন তো, হেল্প করেন আমাকে। তাহলে এইজ ভেরিয়েবলে হোল নাম্বার টাইপের ভ্যালু সেট করা যাবে, তাই না? তাহলে হোল নাম্বারটা মানে এটা তো অ্যালজেব্রা লাগে। জাভার ভাষায় কি বলে হোল নাম্বারে? int integer or int. So int can store only integer type value. তাহলে এখানেও integer একটু কেমন যেন লাগতেছে, তাহলে বলতে পারি so here age is a variable and age data type, age type is int এটা বলতে পারি। ভাই এটাতে যখন ইউজ টু হয়ে যাবে তখন তো আর ইন্টিজার বলবে না, তখন আইএনটি বলবে। আইএনটি বলবে, রাইট। তাহলে
A's type is int. That means whole A's can, that means A's can store only whole number type value or integer type value. A's type is int. এটার মানে হচ্ছে that means A's can store only integer type value. তাহলে এবার আমি আরেকটু প্রফেশনাল ওয়েতে আমি লিখি না। So here A's is an int type variable. এটা হচ্ছে রিয়েল জাভা ভাষায় বললাম। Here A's is an integer type variable. এটা হলো একদম অপটিমাইজড, যেটা নাকি আমরা লেখা দরকার এখানে এটাই লিখলাম। আর এটার এক্সপ্লেনেশনটা হলো এখানে আপনারা ডিরাইভ করছেন, উপরের 2-3টা লাইন থেকে ডিরাইভ করে আমরা এটাকে ফাইনালাইজ করছি। দেখেন ফাইনালটা ঠিক আছে কিনা। জি ভাই ঠিক আছে। টাইপ ভেরিয়েবল, টাইপ মানে বলে না যে এটা এই টাইপের, আমি রসগোল্লা আর চমচম দুইটা একসাথে নিলাম, আর একসাথে নিলাম ম্যাঙ্গো। আমি বললাম যে আচ্ছা এটা কত টাইপের ফুড আছে? 2 types. 2 টাইপস। 3 টাইপস নাকি? ফাইন করব কিন্তু সবাইকে কফি খাওয়াতে হবে। 2 রসগোল্লা চমচম কি এক টাইপের নাকি 2 টাইপের? একটাই, ম্যাঙ্গো, রসগোল্লা, চমচম 2 টাইপের। 2 3 টাইপের? 3 টাইপের না 2 টাইপের? 2 টাইপ। রসগোল্লা চমচম 2 টাইপের। রসগোল্লা চমচম মিষ্টি। দুইটা এক Mango, টাইপের। আচ্ছা ম্যাঙ্গো দুইটার নাম তো ভিন্ন। আর গোল্লা, 2 টাইপ। গোল্লা আর চমচম 2 টাইপ। তাহলে কত টাইপের ফুড আছে এখানে? 2 কাইন্ড। 2 টাইপের। রসগোল্লা চমচম এই এটা একটা হচ্ছে ফ্রুটস আর একটা হচ্ছে সুইটস। সুইটস। তাহলে এটা 2 টাইপের। ইয়া, তো এখানে যদি রসগোল্লার জায়গায় আমি যদি দেই 45 আর এখানে যদি দেই 13, দুইটা তো মিষ্টি তাই না? দুইটাই তো ইন্টিজার হোল নাম্বার। আর এখানে আমি যদি দেই 3.99 ম্যাঙ্গো, তাহলে এটা ম্যাঙ্গো, বাট এটা রসগোল্লা আর চমচম তো একই। তার মানে এই দুইটা সেম টাইপের, বলতে পারি না সেম টাইপের, মানে দুইটাই ইন্টিজার টাইপের। সো ইন্টিজার টাইপ এখানে টাইপ মানে ক্যাটাগরি, ইন্টিজার ক্যাটাগরি। হিয়ার এজ ইজ অ্যান ইন্টিজার টাইপ ভেরিয়েবল। তাহলে আমি এই ইন্ট এজ কে আমি আরেকটা ভাষায় বলি ডিক্লেয়ার এজ as int data type. এই লাইনটার মানে হচ্ছে declare age variable as integer data type. এই জাভার এই ভাষাগুলো কি এগুলো কি কুইজ হতে পারে? হ্যাঁ, কুইজে থাকবে এরকম যে ভেরিয়েবল অ্যাজ int ডেটা টাইপ, হ্যাঁ এটা আরেক রকম লিখছিলেন না? হ্যাঁ, মানে এটা বিভিন্নভাবে বলা যায়। এইটাও ঠিক আছে, আবার এইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ইন্টিজার টাইপ ভেরিয়েবল। আর এইখানে আমি যেটা লিখছি একটু বড় করে লিখছি যাতে বুঝতে সমস্যা না হয়, কারণ এই 3টা লাইন বুঝতে পারলে 70-80% প্রোগ্রাম বোঝা কমপ্লিট হবে। প্রথমেই হচ্ছে ডিক্লারেশন স্টেটমেন্ট, 1 নাম্বার হচ্ছে ডিক্লারেশন স্টেটমেন্ট, 1 হচ্ছে ডিক্লারেশন নাম্বার। এটাকে বলে ডিক্লারেশন স্টেটমেন্ট, যে আমি ডিক্লেয়ার করতেছি একটা এজ ভেরিয়েবল হুইচ ডাটা টাইপ ইজ ইন্ট। তখন র্যাম তার নিজের মধ্যে একটা বক্স তৈরি করে রাখে এজ নামে, রেডি থাকে, কারণ সে জানে যে ডাটা আসবে। ওকে, নাম্বার 1 হচ্ছে ডিক্লারেশন স্টেটমেন্ট। এটা কি ডিক্লারেশন স্টেটমেন্ট? ডিক্লারেশন স্টেটমেন্টে কি থাকে? প্রথমে থাকে ডাটা টাইপ, তারপর থাকে ইন্টিজার, ভেরিয়েবল নেম। গ্রামার অফ ডিক্লারেশন স্টেটমেন্ট, গ্রামার অফ ডিক্লারেশন স্টেটমেন্ট। গ্রামারটা কিরকম লিখতে হয়? ইন্টটা কি? ইন্ট এটা টাইপ না? হ্যাঁ, ইন্টটা হচ্ছে টাইপ। প্রথমে লিখতে হয় টাইপ, তারপরে লিখতে হয় ভেরিয়েবল নেম না?
তারপরে সেমিকোলন, এটা হচ্ছে গ্রামার। কিন্তু গ্রামার তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য গ্রামার অফ সেন্টেন্স, এটা কিরকম? সাবজেক্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইংলিশ সেন্টেন্সের গ্রামার কি? সাবজেক্ট, তারপর ভার্ব, verb plus object. অবজেক্ট, তারপরে কি সেমিকোলন দেন নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফুল stop দেই। ফুল Full স্টপ? stop. তাহলে এন্ডিং হচ্ছে ফুল স্টপ। তো এটার একটা এক্সাম্পল দেন। আই লাইক জাভা, দেন ফুল স্টপ। ঠিক তেমনি গ্রামার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামারকে বলে সিনট্যাক্স। সো সিনট্যাক্স অফ ডিক্লারেশন স্টেটমেন্ট এটা হবে এরকম। প্রথমে টাইপ এনি টাইপ হতে পারে, মানে আরো কিছু টাইপ আছে, একটাই শুধু আমরা শিখছি ইন্ট, এটা হচ্ছে ইন্ট। আর ভেরিয়েবল নেম যে কোনো হতে পারে, এমপ্লয়ি এইজ সেমিকোলন। এখন এমপ্লয়ি এইজ কয়টা ওয়ার্ড? 2টা ওয়ার্ড। তাহলে এটা কি প্যাসকেল কেসিং হবে নাকি ক্যামেল কেসিং করব? ভেরিয়েবল নেম, শুধু ক্লাস নেম হচ্ছে প্যাসকেল কেসিং, বাকিগুলি সব ক্যামেল কেসিং। তো ক্যামেল কেসিং করতে গেলে এখানে কি করতে হবে? এখানে ইটাকে ক্যাপিটাল করে দিলে ক্যামেল কেসিং কমপ্লিট। না, এটা তো তাহলে না কেন? স্মল স্মল ক্যাপিটাল ক্যামেল সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটার আপার কেস, এইটাও এ হবে ক্যাপিটাল, আর ইটা কি হবে? স্মল হবে। এটাও স্মল। না, ক্যামেল কেসিং এ ক্যামেল কেসিং এ প্রথমটা হবে আপনার স্মল লেটার। স্মল হবে এটা। স্মল কারেক্ট। সবাই, কারো কোনো আপত্তি আছে? না, বলে ফেলেন আপত্তি থাকে। আর এটা হচ্ছে ওকে ফাইন, এই তো। তারপরে সেমিকোলন শেষ। তো সিনট্যাক্স অফ ডিক্লারেশন স্টেটমেন্ট, ডিক্লারেশন স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে এটা, গ্রামার হচ্ছে এটা। তো এখন থেকে আর গ্রামার বলবো না, বলবো সিনট্যাক্স। এখন থেকে নেক্সট 13-14টা ক্লাস সব সিনট্যাক্স মানে গ্রামার। তাহলে গ্রামার হচ্ছে এটা। তাহলে এটা যে কোনো ডিক্লারেশন আইএনটি গ্রামার সিনট্যাক্স অফ ডিক্লারেশন এসটিএমটি। সো এইটা হচ্ছে টাইপ, প্রথমে টাইপ, তারপরে ভেরিয়েবল নেম। তো এখানে এটা একটা এক্সাম্পলের মধ্যে টাইপ কোনটা? এটা নাকি এটা ভেরিয়েবল নেম? ভেরিয়েবল নেম। এটা ভেরিয়েবল নেম। এটা ভেরিয়েবল নেম আর এটা টাইপ। ওকে, এক্সেলেন্ট। তাহলে ডাটা টাইপ আমরা বুঝলাম যে এটা ডিক্লেয়ার এইজ ভেরিয়েবল অ্যাজ ইন্ট ডাটা টাইপ, অথবা আমি বলতে পারি হিয়ার এইজ ইজ অ্যান ইন্টিজার ডাটা টাইপ ভেরিয়েবল। দুইভাবে বলতে পারি, হ্যাঁ, হয় এটা নাহলে এটা। স্ট্যান্ডার্ড এক্সপ্লেনেশন, এটাও স্ট্যান্ডার্ড এক্সপ্লেনেশন। আর এটা হলো হোমমেড এক্সপ্লেনেশন, এটাও থাকে এখানে। হ্যাঁ, আর এটা হলো ইন্ডাস্ট্রির ল্যাঙ্গুয়েজ, আর এটা আমরা নিজেরা বোঝার জন্য এটা হোমমেড। তাহলে এই ডিক্লেয়ারিং এনি ভেরিয়েবল এর মধ্যে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বললেন পরে। আমি এখন নেক্সট ইয়েতে যাই। নেক্সট এটা হচ্ছে স্টোরিং এ ভ্যালু ইনটু এ ভেরিয়েবল। এই স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টকে বলে, যেহেতু ভ্যালু অ্যাসাইন করতেছে, ভ্যালু স্টোরিং করতেছে, তাহলে এটা হবে স্টোরিং স্টেটমেন্ট। কিন্তু স্টোরিং স্টেটমেন্টটা একটু নামটা কেমন লাগে, এই কারণে ওরা নাম দিয়েছে একটা স্টোরিং কে বলে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা কি করতেছি? here 35 is assigned to variable age. 35 is assigned to variable age. অথবা আমরা বলতে পারি এই দুইটাই স্ট্যান্ডার্ড, or age assigns 35. Here equal sign
is not an equal. This sign is not an equal sign. Sign is called assignment operator. So equal sign is called assignment operator. This sign is called assignment operator. Assignment operator তার মানে এটা হচ্ছে assignment operator. এই অপারেটরের কাজ হচ্ছে assigns right hand side value, মানে এটা রাইট সাইডে যা আছে এটাকে লেফট সাইডে অ্যাসাইন করা, মানে এরকম রাইট সাইডে যে ভ্যালুটা আছে এটাকে লেফট সাইডে অ্যাসাইন করা, এখান থেকে নিয়ে আসলো অ্যাসাইন করে দেওয়া, মানে বক্সে অ্যাসাইন করা, সোজা কথা, মানে ভেরিয়েবল অ্যাসাইন করা। এখন থেকে তো আমরা বক্স বলবো না, তাই না? ভেরিয়েবল অ্যাসাইন করা। এইটা একদম ছোট না, এটার সিনট্যাক্সটা বলেন তো কিভাবে লিখবো? সিনট্যাক্স অফ অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট কি লিখবো? সিনট্যাক্স প্রথমে কি লিখতে হয়? ইন্টিজার। নাও এইজ মানে কি? এইজ কি ডাটা টাইপ না ভেরিয়েবল নেম? ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম, তারপরে কি সাইন? ডাটা টাইপ। নো, মাঝখানে কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। এক্সেলেন্ট, অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন 35 কি? এটা কি বলা যায়? এজ অ্যাসাইনমেন্ট। আইএনটি। ভ্যালু মানে যে কোনো একটা ভ্যালু, মানে আপনারা লিখতেছেন গ্রামার। গ্রামার তো হলো সবার জন্যই, যে কোনো স্টেটমেন্টের জন্যই গ্রামারটা ভেরিয়েবল। আর এটার এক্সাম্পল কি হবে? ভেরিয়েবল নেম, যে কোনো একটা ভেরিয়েবল নাম বলেন। মাই এইজ ইকুয়াল ভ্যালু এনিথিং, দেন সেমিকোলন। অথবা এমপ্লয়ি এইজ, ইএমপি এইজ ইজ ইকুয়াল সেমিকোলন। আচ্ছা, ফাইনালি আমরা আরেকটা করি। হ্যাঁ, লাস্ট এটা হলো প্রিন্ট স্টেটমেন্ট। প্রিন্ট স্টেটমেন্ট ছোট একদম। তাহলে এই দুইটা গেল। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এটা একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এবং সিনট্যাক্স অফ অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট হচ্ছে প্রথমে ভেরিয়েবল নেম অবশ্যই থাকতে হবে লেফট হ্যান্ড সাইডে, মানে লেফট হ্যান্ড সাইডে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম দিকে অলওয়েজ, নেক্সট 20 ইয়ার আইটিতে জব করলে এরকমই স্টেটমেন্ট দেখবেন। অলওয়েজ বাম দিকে একটাই শুধু ভেরিয়েবল থাকবে অলওয়েজ, আর ডান দিকে থাকবে ভ্যালু যতই হোক, 99, 11, হোয়াট এভার ভ্যালু। 32, আমরা 32 দিয়ে ডকুমেন্টটা করছি, তো এখানে 35, 30। তাহলে দুইটা স্টেটমেন্ট শিখলাম, একটা হলো ডিক্লারেশন স্টেটমেন্ট, আর 2 নাম্বার হলো অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। 3 নাম্বার হলো কি? প্রিন্টিং স্টেটমেন্ট। প্রিন্টিং স্টেটমেন্ট আমরা আগে থেকেই জানি প্রিন্টিং স্টেটমেন্ট, বাট আজকে নতুন একটা জিনিস দেখলাম যে কোনো ভ্যারিয়েবল যদি প্রিন্ট করতে হয়, হিয়ার এজ ইজ ভ্যারিয়েবল and it doesn't need any double quote, কারণ ভ্যারিয়েবলে কোনো ডাবল কোট লাগে না। যদি ডাবল কোট দেই তাহলে তো সে শুধু AGE এইটাকে প্রিন্ট করবে, 33, 35 প্রিন্ট করবে না। এই তিনটা স্টেটমেন্ট প্রোগ্রামিং এর মোর দেন 80-90% সময়ে আপনারা কাজ করবেন এই তিনটা স্টেটমেন্টে। এবার আমি একটা ব্রেক দিই আপনাদের, 41 বাজে, আমরা 55-এ, তারপরে আমি আর 10-15 মিনিট, মানে 10 মিনিটের ব্রেক নেওয়ার পরে আরো হাফ এন আওয়ার মধ্যে শেষ করে দিব। ভাইয়া একটা কথা ছিল, বলেন। ওটা হচ্ছে লাস্ট ডেতে এক্লিপসে আমি যখন টাইপ করছিলাম আর কি, এগুলো তুলে নিচ্ছিলাম, তো আমি অনেক কিছু মিস করে গেছি। তো আজকে আর এগুলো তুলি নাই, আপনার ভিডিও দেখে হচ্ছে পড়বো আর কি, পরে কাজ করবো। ওকে, কিন্তু আজকে সবগুলি তো করছেন না, সবগুলি তো লেখছেন। যেগুলো নোট করতে বলেছেন সেগুলো নোট করেছি। এক্সেলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, কিন্তু এই যে আপনি এখন যেগুলো করছেন না, এগুলো হচ্ছে মানে সব করছি না আর কি। ওকে, হ্যাঁ, কিন্তু মানে পাশাপাশি তো আপনি বুঝতেছেন, তাই না? জি জি জি। তো যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, আজকে হচ্ছে কি আপনি ভিডিওগুলো আপলোড করে দিবেন? হ্যাঁ, আজকে রাতে। জি জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বেলাল ভাই, স্ক্রিনটা একটু উপরে উঠাবে, উপরের লেখাটাগুলো একটু পড়তে চাচ্ছিলাম। তিনটে স্টেটমেন্ট, একটা ভেরিয়েবল স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, আর একটা কোনটা? প্রিন্টিং স্টেটমেন্ট। প্রিন্টিং স্টেটমেন্ট। ভাইয়া কি একটু উপরে নেবেন কারসার? উপরে মানে নিচে? উপরে আর কিছু নাই তো। ভাই এখানে কি আমি কিছু লিখি নাই,
ওই যে ইক্লিপসে I'm just taking a notes on the paper. It's okay, right? ওকে, হ্যাঁ, শিওর। ইক্লিপসে হুম। লেখার দরকার নাই। আপনি Okay. এটা লিখতেছি আপনার টেকিং নোট নেওয়ার জন্য 20 Okay, okay. 200 পেজের মধ্যে টেকিং ঠিক আছে। 35 আর লাস্টটা হচ্ছে প্রিন্টিং স্টেটমেন্ট। প্রিন্টিং স্টেটমেন্টটাকে আমি একটু উপরে নিয়ে আসি। বেলাল ভাই সব ঠিক আছে, আমরা তো আপনার এই টোটালটা তো নোট করা আমি চেষ্টা করছি নোট করতে মেইন পয়েন্ট গুলা, মানে ফোকাল পয়েন্ট গুলা। তো এগুলো তো আমরা ভিডিওতে ডিটেইলসটা পাবো একদম সবটাই, তাই না? হ্যাঁ, মানে এগুলি কোনটা কাকে বলে, কিভাবে ডিক্লেয়ার করব, কিভাবে লিখবো। আমি যদি বলি যে ডেমো দিতে, আপনি এটা কি কি করছেন, তাহলে আপনারা ডেমো দিবেন এইভাবে। হিয়ার আই ডিক্লেয়ার a variable which data type is int, and here I assign 35 to the variable age, and here I am printing age variable. তাহলে এখন next 10 minute